তুই না যাও, বাট ওয়ান সেকেন্ড, আমি বলছি কেন? তোর বলা উচিত না? যাচ্ছি তো আমি। ধুস, আমি এসব বলতে পারবো না। এই ফিল্মি পানা ছাড়তো তোর, তুই সাবধানে যা, ভালো করে ঘোর ব্যাস। এইদিকে আমাকে বললো ফিল্মি পানা ছাড়তে, আর যখন ওকে টাটা করলাম দেখে বুঝলাম ওকে কিন্তু একটু দুঃখিতই লাগছে, তাই না? তাই আমি ঝটপট উঠলাম শ্যামলী 9600 ভলভো বাসে আর বেরিয়ে পড়লাম একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এর আগে অফিসের জন্য অনেকবার একা বাইরে ট্রাভেল করেছি, কিন্তু এই প্রথমবার একা কোথাও ঘুরতে যাচ্ছিলাম। ও কোথায় যাচ্ছি বলিনি? এ বাবা, সে কি করে হয়। এবার তাহলে একটু নর্থ বেঙ্গল ছেড়ে অন্য স্টেটে যাওয়া যাক। চলে যাচ্ছি সিকিম। আমি জানি আপনাদের ওইটাও খুব পছন্দের জায়গা, বাট একটু হাটকে না করলে কি সেটা উড়নচণ্ডী মেঘ না? তাই জন্য এবার আমরা চলে যাচ্ছি ইস্ট সিকিম, সিল্ক রুট। ইস্ট সিকিম তো অবশ্যই, বাট এই সার্কিটটার প্রথম থাকার জায়গা হলো সিলেরিগাঁও, যেটা কিন্তু নর্থ বেঙ্গলে। আপনাদেরকে সব দেখাবো কোথায় যাচ্ছি, কি করছি, আর তার সাথে এটাও চাইবো যে আপনি জানি অনেক মহিলারা আপনারা আছেন, অনেক মেয়েরা মহিলারা যারা আমার মতন এরম একা ট্রাভেল করতে চান। চাইবো আপনারা এই ভিডিওটা দেখুন, ইন্সপায়ার হন, আর কোনো একটা দিন আপনারাও এরম ব্যাগ উঠিয়ে নিজেরা বেরিয়ে পড়েন। ও তার আগে এটাও তো বলে দিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনা। তো দেখতে থাকুন, অ্যান্ড তার আগে যেটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে হবে, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলসো যখন সাবস্ক্রাইব করবেন দেখবেন পাশে একটা বেল আইকন আছে, ওটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো এটার আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। বাসের ভাড়া কত নিয়েছিল স্ক্রিনে দিয়ে রাখলাম, বাকিটা সন্ধে নিজের ভিডিও দেখতে দেখতে আর নিজের বানানো স্যান্ডউইচ খেতে খেতে কাটালাম। আগের বারের এপিসোডটাতে অনেকজন আপনারা জানতে চেয়েছিলেন যে শ্যামলীর এই বাসটাতে টয়লেট আছে কিনা। সো না, টয়লেট নেই, বাট ওনারা মাঝখানে স্টপ দেবেন। এখন বাজে হলো 10:20, আর কৃষ্ণনগরে যে এই ঢাবাটা, এখানে কিন্তু স্টপ দেয়। কৃষ্ণনগরের ঢাবাতে কিন্তু 20 মিনিটের হল্ট থাকে, তো 20 মিনিটের মধ্যে ওয়াশরুম ইউজ করা, খাবার দাবার খাওয়া সব করে নেবেন। তো দিয়েছে, আগেবারও আমরা এখানে নেমেই ওয়াশরুম ইউজ করেছিলাম। তো যাই ভেতরে ওয়াশরুমটা ইউজ করে নিই, আর কেনার তো আমার রাস্তাচার কিছু নেই, আবার ওপরে সিটে চলে যাব। শ্যামলীর যে বাসের, এটার আমি ফিচার্সের আর কোনো এক্সপ্লেনেশন বা কোনো কিছু দেখাচ্ছি না, কেন যে আমার যে কোলাখামের ভিডিওটা, ওটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখবেন। যেমন সুন্দর জায়গা, তার সাথে একদম স্টার্টিং এ কিন্তু শ্যামলীর এই 9600 যে ভলভো বাস, তার সব ফিচার্স দেওয়া আছে। তো এখন আমি দেবো ঘুম। আজকে আর দেখানোর এখন রাত্রিবেলার কিচ্ছু নেই, একেবারে কালকে সকালে শিলিগুড়িতে দেখা হচ্ছে। গুড নাইট। 6:50 কিন্তু শ্যামলীর বাস, ওদের যে বাস স্ট্যান্ড আছে ওখানে কিন্তু এসে গেছিল, আর গাড়ি অলরেডি দাঁড়িয়ে ছিল, তো আমি উঠে গেছি অ্যান্ড রওনা দিয়ে দিয়েছি সিলেরিগাঁও যাওয়ার জন্য। তো এবারে আমি যাচ্ছি হলো ট্যুর কিংডমের সাথে। আমার প্রথমবার হবে যে আমি ট্যুর কিংডমের সাথে ট্যুর করছি। তো আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে অ্যাজ ওয়েল অ্যাজ আমার ডেসক্রিপশন বক্সে রাখবো, আর তার সাথে থ্রু আউট দ্য জার্নি অবশ্যই জানাবো যে পুরোপুরি ট্রিপটা কেমন ছিল, আর আমি রেকমেন্ড করবো কিনা। জার্নিটা আমার সাথে এনজয় করবেন। গন্তব্য তো সিলেরিগাঁও অবশ্যই, কিন্তু তার আগে জার্নিটা এনজয় করবেন। অনেক কথা বললাম, অনেক ইনফরমেশন দিলাম, এবার চলুন শিলিগুড়ির থেকে বেরিয়ে একটু সুকনা ফরেস্টের দিকে যাওয়া যাক। সুকনা ফরেস্ট দিয়ে যাওয়া শুরু হয়ে গেছে। প্রতিবারের মতন এটাই বলবো যে আমার এই জঙ্গলটা দিয়ে যেতে দারুণ লাগে, কারণ আমি জানি যে যেই এই জঙ্গলটা ক্রস করব অমনি পাহাড় দেখতে পাবো। এমনিও পাহাড় গাছের মাঝখান দিয়ে উকি মারছে, তো ওইটার এক্সাইটমেন্ট আমার খুব হয় যেই এই ফরেস্টটা ক্রস করা শুরু করি। আর আপনারা যারা ডিরেক্ট সিলেরিগাঁও দেখতে চান, জার্নিটা নিয়ে ইন্টারেস্টেড না, অবশ্যই স্কিপ করে এগিয়ে যেতে পারেন, কিন্তু আমি বলবো এই জার্নিটা দেখুন। সত্যি এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দারুণ লাগে। দেখে বুঝতেই পারছেন আমরা এখন করোনেশন ব্রিজের ওপরে। গেছিলাম আমি 17 অগস্টে, আর তখন NH10 বন্ধ থাকার কারণে আমরা কিন্তু চলে গেলাম এই করোনেশন ব্রিজের ওপর দিয়ে। তো NH10 যদি আমরা পুরো NH10 দিয়ে যেতাম তাহলে 3.5 ঘন্টা শিলিগুড়ির থেকে সিলেরিগাঁও পৌঁছানোর জন্য। যেই তো ল্যান্ডস্লাইড হয়েছে NH10 এ, তাই জন্য আমরা অন্য রাস্তা নেব। উনি বললেন যে আমরা করোনেশন ব্রিজ ক্রস করব। তো যারা কোলাখামের ভিডিওটা দেখেছেন দেখবেন ওখানেও কিন্তু তাই করেছিলাম, আমরা করোনেশন ব্রিজ ক্রস করে গেছিলাম। যেই তো এটা অনেকটা ঘোরা পথ, তো তাই জন্য ওটাতে সিলেরিগাঁও পৌঁছাতে 4 ঘন্টা লাগবে মোটামুটি। আর পৌঁছাতে যখন টাইম লাগবে, ভাবলাম ব্রেকফাস্টটা রাস্তায় সেরে নিই। তাই পৌঁছে গেলাম একটা ঢাবায় আর খেয়ে নিলাম ওখানকার ফেমাস লাচ্চা পরাঠা। যদিও বা আমার এটা পেটাই পরোটা লাগছিল। যেবার আমরা কোলাখাম যাচ্ছিলাম, অ্যাম্বিয়ক যাওয়ার আগেও কিন্তু এরম একটা জায়গাতেই দাঁড়িয়েছিলাম। এখানে পরপর অনেকগুলো ঢাবা আছে। সেদিন একটা অন্য ঢাবায় বসেছিলাম। তো এখানে আছে হলো লাচ্চা পরাঠা, ফ্রাইড রাইস, তারপরে এমনি ভাত হবে। সকাল সকাল তো ওইসব খাবো না, তাই জন্য লাচ্চা পরাঠাই খেয়ে নিচ্ছি। ভাইয়া, ইস জায়গা কা নাম ক্যা হ্যায়? বাকরা কোট।
ওকে, এই জায়গাটা হলো বাঁকড়া কোট, কেন যে আমার আগের ভিডিওতে আপনারা একজন জেনেছিলেন যে এটা কোন জায়গায় আপনি খেলেন, আর এটাও জেনেছিলেন যে কোনো ক্যাফে কিনা। ক্যাফে না, এগুলো সব রাস্তায় ধাবা করা, কেন ন্যাশনাল হাইওয়ে, তো ইজিলি এখানে কোনো একটা ধাবায় আপনারা ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। ব্রেকফাস্টটা সারলাম, পেটটা ভরিয়ে ভালোও লাগলো, কিন্তু সাথে নতুন একটা টেনশন শুরু হলো, নেচার্স কল না চলে আসে। আকাশ ছিল সেদিন পরিষ্কার আর ওইরমই ছিল রোদ্দুর। বিশ্বাসই হচ্ছিল না যে এই জাস্ট 1 মাস আগে যখন এসেছিলাম কি বৃষ্টি হচ্ছিল এখানে। গরু বাতান দিয়ে যাচ্ছি, সেই কোলাখামের রাস্তা, যারা কোলাখামের ভিডিওটা দেখেছেন এক্স্যাক্টলি ওই রাস্তা দিয়েই যাব। প্লেন্স থেকে ফট করে যেন পাহাড়ে উঠে যাই, এত ভালো লাগে। আর গরু বাতানের পর যে এই পাহাড়গুলো পুরো জঙ্গল, মানে পুরো জঙ্গলে ঢাকা আর পুরো সবুজ, তো দারুণ লাগে, ফট করে যেন একটা শিফট হয়ে যায়। আপনারা অনেকেই হয়তো বর্ষাকালে কোনোদিন নর্থ বেঙ্গল আসেননি। বেশিরভাগ আপনারা অক্টোবর নভেম্বরে যান ভিউ দেখার জন্য, কিন্তু গাছপালা বর্ষাকালে যে হিসাবে সবুজ আর সুন্দর থাকে ওইটা কিন্তু অন্য কোনো সিজনে পাবেন না। সেই আমরা চলে যাচ্ছি চেলখোলার সামনে দিয়ে। সেবার এই ব্রিজটায় দাঁড়িয়ে আমি আর রনেত অনেক ভিডিও তুলেছিলাম। মাঝপথে ড্রাইভার দাদা বলল, একবার নেমে এখান থেকে ভিউটা দেখুন, দুর্দান্ত লাগবে আপনার। লাভা পৌঁছানোর আগে 8 কিলোমিটার আগে একটা জায়গা, কি সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে পুরো পাহাড়, নিচে রাস্তাটা পুরো একদম সাপের মতন, আর তার সাথে ওপরে যে দূরের পাহাড়গুলো না, ওগুলোতে পুরো মেঘ হয়ে আছে, ওপরটা পুরো মেঘলা হয়ে আছে, কিন্তু এখানে কিন্তু রোদ্দুর। গাড়ি এবার প্রবেশ করছিল লাভার দিকে, আর লাভা দিয়ে যাওয়া মানেই হলো মেঘের মাঝখান দিয়ে যাওয়া। সারাটা বছর এই লাভার পাইন গাছের জঙ্গল যেন একদম মেঘে ঢেকে থাকে। আর সবসময় এটা মনে রাখবেন, যেই জায়গাতে পাইন গাছ তার মানে সেই জায়গাতে কম্পারেটিভলি বেশি ঠান্ডা। এইটা হলো সেই ওই ওয়াটারফলটা যেটা আমরা এই পথ দিয়ে যখন যাচ্ছিলাম কোলাখামের দিকে, লাভার পর্যন্ত পৌঁছানোর আগে ওখানে কিন্তু পড়বে। এই দেখুন, ওই যে ওখানে মাইলস্টোন মতন দেওয়া, এই রাস্তাটা চলে যাচ্ছে ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, এটা দিয়ে আপনারা চলে যেতে পারেন কোলাখাম। কিন্তু আমরা ওইদিকে গেলাম না, আমরা এই লাভা শহরের মাঝখান দিয়ে এগিয়ে চলে যাচ্ছি সেলেরিগাঁওয়ের দিকে। এখন যেটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু লাভা। এইটা অবশ্যই মাথায় রাখবেন যে NH10 বন্ধ হওয়ার কারণে আমরা লাভা দিয়ে যাচ্ছি, না হলে কিন্তু কালিম্পং এর রুট নিতে হতো। সেলেরিগাঁওয়ের যে রাস্তা, এটাই এন্ট্রি করছি। এখন বাজে হলো 10:16। এই রাস্তা এখন অনেক বেটার দেখে যা লাগছে। 2018-এ যখন এসেছিলাম সেবারও ইস্ট সিকিম করেছিলাম, আর প্রথম স্টপ ছিল সেলেরিগাঁও। এই রাস্তা যা নড়বড়ে ছিল, সেবার আমি আর রনেত এসেছিলাম আমাদের কলেজের বন্ধুদের গ্রুপের সাথে, খুব বড় গ্রুপ এসেছিলাম, আর বড় গাড়ি ছিল। এই যে রাস্তা দিয়ে আমরা এখন গেছিলাম নড়বড়ে, মানে এই যে এখন যেমন বাঁধানো, এরকম বাঁধানো ছিল না। তো ইয়েস, আমার ইস্ট সিকিম আগেও করা, এটা আমার সেকেন্ড টাইম হতে চলেছে। তো দেখবো কত কিছু পাল্টেছে, কেন ওইটা ছিল সেই 2018 আর এখন হলো 2025। রাস্তা তো ভালো করে দিয়েছে, এরকম রাস্তা ছিলই না। যেই ফরেস্টটা দিয়ে এখন যাচ্ছি সেলেরিগাঁও পৌঁছানোর জন্য, এটার নাম উনি জানালেন হলো দামসাং ফরেস্ট। সত্যি বলছি, এখন রাস্তা অনেক ভালো, নর্মালি আমরা যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। কি ভাগ্য জানেন না, এক্ষুনি জাস্ট আমি ওনাকে জানলাম যে এখানে কি কি পশু আছে এই জঙ্গলে, উনি বলছিল, আর তখনই সামনে 2খানা ডিয়ার দেখলাম। একটা ডান দিক দিয়ে পাহাড়ের নিচে চলে গেল গাড়ির আওয়াজে, আর একটা ওপর দিকে উঠে গেল। আমি তবু যে ওপর দিকে উঠলো একটু নেওয়ার চেষ্টা করেছি। হোমস্টেতে এসে গেছি, আর এই হোমস্টেতে মানে আমার কোনো আইডিয়াই ছিল না যে এই হোমস্টে দিয়েছে, যেহেতু এবার আমি ডিরেক্ট বুকিং করিনি, একবারে ট্যুর কিংডমের সাথেই বুকিং করেছি। সো আমি যখন আসলাম, আমি যখন উঠছি আমার মনে হচ্ছে খুব চেনা লাগছে হোমস্টেটা, কেন? তারপরে দেখলাম ইয়েস, ওটা ওই সেম হোমস্টে যেটাতে আমরা 2018-এ ছিলাম, বাট এবার আমি একা, ওটাই হলো তফাৎ।
আপনাদেরকে ঘুরে দেখাবো। অ্যান্ড সিলেরিগাঁওতে কিন্তু এই হোমস্টেটা অনেক পুরনো, এখনো ভালোই চলছে যা দেখছি। তো আস্তে আস্তে দেখাচ্ছি, রুম এখনো দেয়নি, রেডি হচ্ছে, তো ততক্ষণ বাইরেটা একটু দেখিয়ে দিই। সেইবার আমরা সব ওই কটেজগুলোতে ছিলাম, আমরা মনে হয় 3টে কটেজ নিয়েছিলাম, এক একটা কটেজে আমরা 3 জন করেছিলাম। অ্যান্ড এইটা হলো ভিউ সামনে, আজকে একটু মেঘলা হয়ে এখন, তা ওই দিকটা আবার রোদ্দুর। অ্যান্ড এই রেলিংটার কথা বলছিলাম, এই যে এই রেলিংটা দেখতে পাচ্ছেন, তখন এখানে এই রেলিংটা ছিল না, এই জায়গাটা করা ছিল, এরকম পুরো এই জায়গাটা করা ছিল, বাট এই যে পুরো রেলিংটা দেয়া আছে তখন এই রেলিংটা ছিল না, এটা খোলা ছিল। আর যেটা আপনাদের বললাম যে পিছনে পাইন ফরেস্ট, এই যে ঠিক এই ভিলাগুলো বা এই কটেজগুলো, অ্যাকচুয়ালি ভিলা না, কটেজগুলোর ঠিক পিছনে দেখতে পাচ্ছেন ওই যে পুরো পাইন ফরেস্ট। আমার এখানে জিনিসপত্র রাখা, আমি একটু হালকা আপনাদের ওই দিকটা দেখিয়ে দিই। এই যে এই কটেজগুলোর কথা বলছি, এইগুলোতেই ছিলাম আমরা, 3টে নিয়েছিলাম, সেম কালারও চেঞ্জ হয়নি, এই রঙই ছিল তখনও। আর এই মাঝখানের যে জায়গাটা, এটা হলো খাবারের জায়গা। আমার মনে আছে আমরা ওই ভেতরে ডাইনিং রুমে খেতাম। তো আমি জানি না যে এইটার ওপরে আর রুমস আছে কিনা, দেখতে হবে, আর আমাকেও কোন রুম দেয় দেখতে হবে। এই যে এইটা হলো হোমস্টে। ওয়েদারটা পরিষ্কারই, ঠান্ডা নেই, একদমই ঠান্ডা নেই, রাতের বেলা দেখি কেমন হয়। এখন তো ভালোই, মানে প্লেজেন্ট ওয়েদার। কাঞ্চনজঙ্ঘা ভিউটা বলছে ওখানে আসবে, সকালে ক্লিয়ার ছিল কিন্তু এখন মেঘে ঢেকে গেছে। এবার এটা পুরো ভাগ্যের ব্যাপার যে কালকে যদি সানরাইজ দেখতে পাই, কেন আজকে নাকি খুব ভালো সকালে দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা, পুরো নাকি স্লিপিং বুদ্ধা দেখা যায় এই জায়গাটাতে। সো লেটস সি ভাগ্যে আছে কিনা, তাহলেই কালকে সকালে দেখতে পাবো। চলো যাওয়া যাক, রুম রেডি। 11:18 বাজে, মানে ওই 11:20 ধরুন। কটেজ না, ওই ওপরে রুম দিয়েছে, সো ওইদিকে তো আমি থাকিনি, আগে কটেজে ছিলাম। কে এন্ট্রেন্স কটেজগুলোর পিছন দিকে, বাট চিন্তা নেই বিকজ ভিউ পুরোপুরি ওই দিকে, এরাদের আরও উঁচুতে। এই যে এদিকে রুম, তো ভিউ পুরোপুরি আসবে, আরও ওপরে হয়ে গেল রাদার। এই যে সেম ভিউ। সো রুম পেয়ে গেছি, আপনাদেরকে দেখাচ্ছি রুম কেমন। ভিউটা কিন্তু সেমই থাকবে, নিচ থেকে যে ভিউটা পাচ্ছিলাম পুরো এক্স্যাক্টলি ওই ভিউ। চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। এটা হলো রুম নাম্বার 203। তো এইটা এন্ট্রেন্স, অ্যান্ড এন্ট্রেন্সেই কিন্তু প্রথমে ডাস্টবিন দেয়া আছে, খুবই ভালো। এখান দিয়ে ঢুকে এখানে একটা লাগেজ র্যাক বলতে পারেন, এখানে একটা র্যাক টাইপের আছে। সো এখানে হলো সিঙ্গেল বেড, আর ঠিক তার সামনে হলো জানলাটা, যে জানলাটা দিয়ে কিন্তু এই যে ব্যালকনি আর ওইখানেই কাঞ্চনজঙ্ঘা ভিউ, যদি পরিষ্কার থাকে তাহলেই দেখা যাবে। এই যে কি সুন্দর এখানে ওনারা টাওয়েল এখানে ডিজাইন করে রেখেছে, কম্বল দেয়া আছে। এইদিকে খুব বড় জানলা, আর এই জানলাটার ভিউটা হলো পাইন ফরেস্টের দিকে। তার সামনেই এখানে টেবিল দেয়া আছে, অ্যান্ড ঠিক তার সামনে হলো এই কুইন সাইজ বেড। এটা কুইনই বলবো না কিং বলবো, হ্যাঁ কুইন সাইজ বেড। এখানেও খুব সুন্দর এরকম কম্বল দেয়া, কি সুন্দর ডিজাইন করে দিয়েছে, আবার পালিশ দেয়া আছে, একদম পরিষ্কার। আর এখানে দিয়ে আবার একটা টেবিল আছে, এটা ইউজুয়ালি বেড সাইড টেবিল হেডবোর্ডের দিকে হয়, এইদিকে রেখেছে। দেখি ভেতরে কিছু আছে কি না, খালি আছে, তো আপনারা এখানেও আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। আর এইটা হলো ওয়াশরুম, মডার্ন অ্যামেনিটিজ একদম। ওখানে শাওয়ার আছে, এখানে হ্যালো মিরর, বেসিন, এখানে হলো WC, অ্যান্ড যেটা আমাদের বাঙালিদের এইখানে এসে সব থেকে বেশি দরকার সেটা হলো গিজার। সো ওখানে গিজার আছে। এই যে মিরর, বাথরুমের ঠিক পাশেই এই মিররটা, যত সাজগোজ করার আপনারা করতে পারেন। পুরো ফুল দেখাই যাচ্ছে, পিছিয়ে যাবেন পুরো ফুল লেন্থ দেখা যাচ্ছে। আর দেখুন খুব ভালো লাইটিং দেওয়া, পুরো জল করছে রুমটা। স্পেশালি এত খোলা বলে না, যত জানলা থাকে দেখতে যেন আরো বড় লাগে রুমসগুলো। ওখানে একটা জানলা, এখানে তো বিশাল বড় এই জানলাটা। আর তার সাথে কি বলুন তো, এই যে ওপরের সিলিংটা, এটা যেহেতু ওনারা হোয়াইট কালার করেছে তাই জন্য আরো বড় আর সুন্দর লাগছে, কি দারুণ লাগছে। আর এই যে জানলা বন্ধ করে দেব, কারণ যে আমার মনে আছে এখানে খুব পোকা মাকড়সা এসব থাকে। বাট ভিউটা দেখুন, জাস্ট ওয়াও, ভিউটা কিন্তু দারুণ। পুরো পাইন গাছের জঙ্গলটা দেখা যাচ্ছে, আর এখন পুরো মেঘ ঢুকে গেছে। আমি ওনাকে বললাম আমি যাব, উনি বললেন যাবেন কিন্তু খুব সাবধানে, কারণ যে যারা জানে, যারা সিলেরিগাঁও এসেছে, সিলেরিগাঁওর জঙ্গলে কিন্তু খুব জোক থাকে, লিচ।
আর একটা জিনিস, এনারা সবাই মিলে এখন ঘুরতে যাবে, তো আমাকেও ইনভাইট করেছে। আমি ভাবলাম আমিও যাই, এমনিতেই আমি একা এসেছি, তো মজাই আসবে। তো তার জন্য কি করতে হবে, তাড়াতাড়ি করে স্নানটা সেরে ফেলি। উনি গিজার অলরেডি অন করে দিয়ে গেছিল, স্নানটা করে নিয়ে তারপরে দেখা যাক ওনারা আজকে কোথায় যাচ্ছে আর আমার ওখানে আজকে কেমন মজা হয়। অন্য ধরনের কোনো একটা ফেস্টিভ্যাল হবে কালিম্পংয়ে, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই। বেরিয়ে পড়েছি, এই 12টা 10 নাগাদ বেরোলাম, সবার সাথে যাচ্ছি, ওনারাই আমাকে ইনভাইট করলো। সো আজকে তো 17th অগস্ট, যেটা আমি আগেও বলেছি। 15th অগস্টের যে সেলিব্রেশন, ইন্ডিপেন্ডেন্স ডে যে সেলিব্রেশন, ওটা কিন্তু কালিম্পংয়ে 15, 16th হয়, আবার 17th হয়। তো ওনারা কালকেও গেছিল, আজকেও যাচ্ছে, আমাকে ইনভাইট করলো, আমি ভাবলাম চলে আসি। হাই করে দো, হাই। আরো দুজন আছে, তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে, তো দেখি গিয়ে কেমন সেলিব্রেশন। অ্যান্ড খুবই ভালো লাগলো শুনে যে পাহাড়ের জায়গায়, আমরা যেমন কলকাতাতে তো ওরম ভাবে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হয় না, ওই স্কুলস গুলোতেই শুধু হয়, মানে পাহাড়ি এলাকাতে 2 দিন 3 দিন, আজকে 3rd ডে, 3 দিন ধরে সেলিব্রেশন হচ্ছে, এটা খুবই ভালো ব্যাপার। তো গিয়ে দেখা যাক কেমন। আজ লাস্ট ডে, তো গিয়ে দেখা যাক কেমন। সিলেরিগাঁও থেকে কালিম্পং পৌঁছাতে একদমই কম টাইম লাগে, কিন্তু হঠাৎ দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা তো ভাবলাম যা এবার ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন কিভাবে হবে, কিন্তু ওই যে পাহাড় আর আকাশ আমাদের সাথে সবসময় দুষ্টুমি করে। এখন আবার দেখলাম খটখটে রোদ্দুর, কালিম্পংয়ে বৃষ্টিই হচ্ছে না। কালিম্পংয়ে হয় এই সেলিব্রেশনটা, ও এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কালিম্পংয়ে খুব ভিড়, তাও আজকে সানডে বলে বেশিটা দোকান বন্ধ বলে মোটামুটি তবুও খালি আছে। আমরা লাঞ্চ করতে যাচ্ছি। তো আপনারা কিন্তু কেউ কনফিউজ হবেন না, এরম না যে আমার হোমস্টেতে খাবার ইনক্লুডেড না, খাবার কিন্তু ইনক্লুডেড। ট্যুর কিংডমের সাথে যে এসেছি, আর এই যে ওনাদের যে মাউন্টেন ভিউতে আছি সিলেরিগাঁওতে, ওখানে কিন্তু লাঞ্চ, ডিনার আর যেদিন চেক আউট করবো সেদিনের ব্রেকফাস্ট ইনক্লুডেড। আমি লাঞ্চটা করিনি, কারণ যে আমরা যেহেতু বেরিয়েছি, তো আমি ভাবলাম এখানে কালিম্পংয়ে এখানেই খেয়ে নেবো, তাই জন্য ওনাদের সাথে এখানে লাঞ্চে চলে এসেছি, একটা চাইনিজ রেস্টুরেন্ট কালিম্পংয়ের মেন মার্কেটে। বাট আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন, আপনাদের কিন্তু লাঞ্চ ইনক্লুডেড থাকবে প্যাকেজে, তো হোমস্টেতেই লাঞ্চ করবেন। লাঞ্চে খেয়ে নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস, অ্যান্ড তার সাথে ছিল সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। আর ওনারাই কিন্তু আমাকে খাইয়েছিল, একটা কিছুর বিল পে করতে দেয়নি। এই দেখুন কি ভিড়, লোক ভর্তি। এটা হলো গেট, দেখি ইধার 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 লোকালসের খুব ভিড়। ফুটবল ম্যাচ হবে। আমার কোনো আইডিয়াই ছিল না যে কালিম্পংয়ের বাসিন্দারা সত্যি ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে এত এক্সাইটেড থাকে। 3 দিন ধরে সেলিব্রেশন হচ্ছে, আজকে 3rd ডে, তবুও কত ভিড় দেখুন, পুরো স্টেডিয়াম ফুল ছিল। কত লোক দেখুন, আমাদের ওখানে কিচ্ছু সেলিব্রেশন হয় না, আজকে 17th অগস্ট, কিন্তু এখানে লোক ভর্তি। ওয়াও, খুব রোদ্দুর কিন্তু লোক ভর্তি। ওয়াও, মানুষের এনথুজিয়াজম দেখুন, সত্যি আমাদের ওখানে কিচ্ছু হয় না এরম, মানে সবাই লিটারালি পুরো অন্য গ্রাম থেকে লোকেরা কালিম্পংয়ে এসেছে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের জন্য। আর এটা কিন্তু সেই শুধু আজকে না, 15th অগস্ট থেকে চলছে, 15, 16th, আজকে লাস্ট ডে 17th। ওয়াও, আমার কোনো আইডিয়াই ছিল না যে এবার ঘুরতে গিয়ে লোকালসদের মতন ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনটা এক্সপিরিয়েন্স করব। 3 দিন ধরে যে সেলিব্রেশন হয় তার মধ্যে বাচ্চাদের নাচ গান, কালচারাল, স্পোর্টস আর ফাইনাল ডেতে ফুটবল হয়। কি এনথুজিয়াজম, এত এনথু মনে হয় আমাদের ইডেনে পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচেও হয় না, এখানে এত এনথু। ইয়াং ছেলেমেয়েরা আর টিমের সাপোর্টার্সরা তো এসেছে, কিন্তু তার সাথে বয়স্ক থেকে বাচ্চা সবাই এসেছিল এই ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনে। এই সবের মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা এখন এখানেই বসে, মানে আমি তো অ্যাটলিস্ট বসে পড়েছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। পুরো ফুল স্টেডিয়াম বৃষ্টির মধ্যেও সবাই দেখছে, কেউ যাচ্ছেই না যে গিয়ে আমরা বসবো। বাট এইটা যদি আমি আজকে এখানে না আসতাম, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু পেতাম না। আজকে 17th অগস্ট অ্যান্ড কালিম্পংয়ে আসতে পারলাম, আর এনারা ইনভাইট করলো বলেই কিন্তু আজকে এই এক্সপিরিয়েন্সটা করতে পারছি।
বেরিয়ে পড়েছি আমরা, এখন 6:22 বাজে। আরো ভিড় বেড়ে যাবে ওখানে। একদম কালিম্পং এর যে ক্যাবের যে স্ট্যান্ডটা তার সামনে এই গ্রাউন্ডটা, কালিম্পং এর চক, এটা একদম মেন জায়গা। এইটা চলে যাবে হলো শিলিগুড়ি না, ওকে, NH10 যেটা এখন বন্ধ আছে। আর আমরা এই যে রাস্তাটা নিলাম, এটা হলো লাভার যে রাস্তাটা, লাভা, সিলেরিগাঁও, তারপরে কোলাখাম, মানে যাই যাবে এদিক দিয়ে যাবে। আজকে কিন্তু ভিড় কম কালিম্পং এ, কেন যে রবিবার, তাই জন্য অনেক দোকান বন্ধ। না হলে এই রাস্তায় যদি আপনারা আগে এসেছেন, যেমন আমি এসেছি, এই রাস্তায় কিন্তু অন্য লেভেলের জ্যাম থাকে। অন্ধকার খুব তাড়াতাড়ি নেমে এসেছিল। পাহাড়ের এই ব্যাপারটা আছে, সকালে পাহাড়গুলো রোদ্রের আলোতে যেমন ঝলমল করে, সন্ধেবেলা অন্ধকার হতে কিন্তু বেশিক্ষণ লাগায় না। এই দিকের পাহাড়ে এসে দেখলাম দূরে কালিম্পং দেখা যাচ্ছে, পুরো ঝলমল করছিল। ঠিক ওখানটা হলো ডেলো পার্কের যে এন্ট্রিটা, ডেলো ফাটাক। ডেলো ফাটাক থেকে একটু এগিয়ে এসেই এখানে হলো ক্যাফে হাঙ্গার হান্ট। সো ওরা সন্ধ্যেবেলা দাঁড়িয়েছে এখানে, যদি কিছু একটু স্ন্যাক্স খাওয়া যায়। এটা আপনাদেরকে কেন দেখাচ্ছি, মনে করুন আপনারা কালিম্পং ঘুরতে আসলেন, ডেলো পার্কে আসলেন, আর ডেলো পার্ক থেকে বেরিয়ে কোনো খাবারের জায়গা খুঁজছেন, তো ডেলো ফাটাক থেকে জাস্ট একটু এগিয়ে এসেই হলো এই ক্যাফেটা। সো আপনারা আসতে পারেন এখানে। আজকে আমি যে অভিজ্ঞতাটা করলাম একদম লোকালসদের মতন, এইরকম এক্সপিরিয়েন্স আপনারা হয়তো কেউ আজ পর্যন্ত করেননি। মানে লোকালসরা আমাকে নিয়ে গেছেই বলে, তাই জন্য একদম লোকাল যে ফিলটা, মানে ওদের এখানে ম্যাচ হচ্ছে, সব গ্রাম থেকে এসেছে, টাউন থেকে এসেছে, একটা অন্য ফিলিং ছিল। এটা লাকিলি আমি এই ডেটে এসেছি বলে আজকে আমি দেখতে পেয়ে গেলাম। ক্যাফের ভেতরটা বেশ ভালো সাজানো গোছানো ছিল, কিন্তু আমি আমার ফুড ব্লগসে ডিটেলে রিভিউ দিই। এটা অবশ্যই সেটা না, এটা একটা ট্রাভেল ব্লগ, এই জন্য এটাই বলবো খাবার ঠিকঠাক ছিল, আমি জায়গাটাকে ঠিক রেকমেন্ড করব না। আমরা যে স্টাইলের মোমো খাই না, এটা ওইরকম না। তো আমার মনে হয় না আপনাদের সবার এটা পছন্দ হবে, কেন এনার নিজেরই, মানে এনাদের লোকাল হয়েও পছন্দ হয়নি। এটা কি সাপতে না, ও এটা তো খুব করকরে, হাত দিয়ে ভেঙেই খাই। এটা দিয়ে খাই, এটা দেখি কেমন, একদম করকরে। এটা তো ভালো লাগতেছে। এটা খেতে অ্যাকচুয়ালি খুবই ভালো, কিন্তু পুরো তেলে ভাজা, অয়েলি একদম, বাট টেস্টি। বেসিক্যালি বেগুনি বা আলুর চপ, ওটাই ভাবুন পর্ক। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম হোমস্টেতে ফেরত পৌঁছানোর জন্য। যাচ্ছিলাম যখন সিলেরিগাঁওয়ের জঙ্গল দিয়ে, এটাই আশা ছিল যে কাশ কোনো জন্তু দেখতে পেতাম, কোনো ওয়াইল্ড অ্যানিমাল। সেটা তো ভাগ্যে জোটেনি, কিন্তু দূরের শহরটা দারুণ লাগছিল, পুরো ঝলমল করছিল, মনে হচ্ছিল আকাশ থেকে তারা নিচে নেমে এসেছে। 8:40 বাজে, আমরা এখন হোমস্টেতে ফিরেছি। আর সন্ধেবেলা বা বলতে পারেন রাত্রিবেলা হোমস্টেটা এরম দেখতে লাগে, খুবই সুন্দর। এই জায়গাটা পুরো খোলা, এখানে চেয়ার পেয়ে আপনারা বসতেও পারেন। বৃষ্টি হয়েছে খুব। তো এইটা হলো ডাইনিং রুম, যাই গিয়ে খেয়ে নি। আর এই হোমস্টেটার থেকে এক্স্যাক্টলি সামনে যে ঝলমলে জায়গাটা দেখছেন, ওই এক্স্যাক্টলি আমি যেখানে পয়েন্ট করছি, ওইটা কিন্তু গ্যাংটক শহর দেখা যাচ্ছে। গ্যাংটক কি সুন্দর লাগছে দেখতে। এইটা হলো ডাইনিং রুম, তখন আপনাদের দেখানো হয়নি দিনের বেলা, বিকজ লাঞ্চ তো আমি এখানে করিনি। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ দেখুন, বড়, আর আগের কথা মনে পড়ে যাচ্ছে 2018-এ যখন আমরা সব বন্ধুরা মিলে এসেছিলাম, রনিত ছিল, কি সুন্দর সাজানো। ও पर अच्छा है तो खूबसूरत है, তাই জন্য মেনটেনেন্স চলছে বলে এই দিকে টেবিলটা নেই, বাট এখানে কিন্তু আরও জায়গা আছে। অনেক কটা ফ্যামিলি এখানে ইজিলি খাওয়া দাওয়া করতে পারবে। এখানে কটা জিনিস লেখা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্রেকফাস্ট টাইমিং দেওয়া, লাঞ্চ টাইমিং, স্ন্যাক্স অ্যান্ড ডিনার। আর ডাইনিং কিন্তু 10টা নাগাদ বন্ধ হয়ে যাবে, রাত 10টা নাগাদ। তার সাথে প্লিজ দেখে নেবেন যে রুম সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল না, অ্যান্ড স্মোকিং কিন্তু এখানে প্রহিবিটেড। তো এগুলো একটু খেয়াল রাখবেন। খুবই সুন্দর, খেতে বসে যাই। রাতে খেয়েছিলাম রুটি, তরকারি আর মাংস। মনে রাখবেন এখানে কিন্তু ভাতের অপশনও আছে, আমি রাতে রুটি প্রেফার করি বলে ওইটাই বলে রেখেছিলাম। রুমে এসে গেছি, খুব ভালো খাবার ছিল। বাট চিন্তা করবেন না, সিলেরিগাঁওয়ের পর্ব এখানে শেষ হচ্ছে না, কেন সিলেরিগাঁও নিয়ে তো আপনাদেরকে দেখাতে হবে, তাই না? এখানকার জঙ্গল, এখানে সানরাইজ কেমন দেখা গেল, এখন দেবো ঘুম, এই আশাতে যে কালকে যেন খুব পরিষ্কার একটা দিন থাকে, একদম ঝলমলে রোদ্দুর পরিষ্কার দিন, আর যাতে স্লিপিং বুদ্ধাও দেখতে পারি, অ্যান্ড ট্রেক করে ভিউ পয়েন্টটাও যেতে পারি। ভিউ পয়েন্ট ছাড়া এখানে একটা সাইলেন্ট ভ্যালি আছে, আর তার সাথে এখানে যে রাজা ছিলেন, তো ওনাদের রাজ্যের যে ফোর্ট ছিল, তো ওখানকার রুইন্স গুলো কিন্তু এখনো আছে। খুবই কম, বেশিটাই ভেঙে গেছে, কিন্তু এখনো আছে, যেখানেও ট্রেক করে যাওয়া যায়, বাট বর্ষাকালে না। তো যারা সিলেরিগাঁওতে আসার প্ল্যান করবেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ওই যে টাইমটায়, তারা অবশ্যই এই রুইন্সের ট্রেকটা করবেন। তো দিনটা আজকে ভালোই কাটলো, এখন তাহলে ঘুমিয়ে নি, যাই,
কালকে সকালে কিন্তু দেখা হচ্ছে, ঠিক আছে? গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো 18th অগস্ট 2025, বাজে এখন 5:15। ঘুম থেকে উঠে গেছিলাম 5টা নাগাদ, এই ওয়াশরুমে গেলাম কিন্তু কলে জল আসছে না, একটাও কলে। তো দেখি ওনাদের গিয়ে জানবো। সানরাইজ হচ্ছে, এখনো পুরোপুরি হয়নি, ওইদিকে হচ্ছে। স্লিপিং বুদ্ধা সত্যি এখনো স্লিপিং, বিকজ কোনো ঝলক নেই, পুরো মেঘে ঢাকা। জানি না ভাগ্যে কাঞ্চনজঙ্ঘা আছে কিনা। মিনওয়াইল আপনাদেরকে দেখাই কেমন লাগছে। ওই দূরে দেখুন, হালকা সূর্যের আলো মেঘের মাঝখান দিয়ে বেরিয়ে আসছে। পুরো গ্রাম মনে হচ্ছে এখনো ঘুমিয়ে, জাগেনি, এরা এখনো নিজেদের নিদ্রায় আছে। কাউকে দেখলাম না কিন্তু এখনো উঠেছে, শুধু মুরগিদের ওঠার আওয়াজ। কাঞ্চনজঙ্ঘা ভিউটা ওখানে আসার কথা, কিন্তু দেখুন পুরোটাই মেঘে ঢাকা। এবার দেখি এখনো 6টা-7টা পর্যন্ত বাই চান্স যদি দেখা যায়। একটা জিনিস যেটা খুব ভালো দেখতে পাচ্ছি, আর সেটা হলো গ্যাংটক। গ্যাংটক কিন্তু কালকে রাতের থেকেই ভালো আমাদেরকে নিজের রূপ দেখিয়েছে। পাইন গাছের জঙ্গল, গাছগুলো যেন আমাদের দিকে তেড়ে আছে। কে জানে কত প্রাণী যারা রাতে এসছিল বেরিয়ে, এখন তারা ভেতরে যাচ্ছে জঙ্গলের আবার ফেরত। ওই দেখুন গ্রাম থেকে ওই মেঘগুলো যেন আরো আমাদের এই ওপরে উঠে আসছে। ঠিক এই গ্রামটাতেও তাই অবস্থা, পুরো মেঘলা হয়ে গেছে। পাহাড়ের রেঞ্জের যে ঢেউগুলো, তার সাথে মেঘেরও একটা ঢেউ চলেই চলেছে। ওরা আমাকে ডাকতে বলেছিল, তো চলুন একবার ওদেরকে গিয়ে নক করে দেখি। কেন 5:36 তো বাজে, এইদিকেই কোনো একটা রুম নাকি ওদের, আর আমি তো জানিও না কোন দিকে। এইদিকেই হবে, কেন এগুলো সব পার্সোনাল রুম। তো দেখি নক করে, এটাই তো লাগছে। নক করেছি, বাট এরা ঘুমাচ্ছে। সো আমার বসে থাকলে হবে না, কেন গ্রামটা একটু ঘুরে দেখতে হবে। স্লিপিং বুদ্ধা না দেখতে পেলেও গ্রামটা তো ঘুরে দেখি। সো চলুন যাই, গিয়ে একটু গ্রামটায় গিয়ে দেখি কি আছে কি নেই। জানি না ওর কি হয়েছে, ও আমাকে দূর থেকে ডেকে যাচ্ছে, আসছে আবার। কি হয়েছে কে জানে। নিচ থেকে আপনাদেরকে কালকে দেখানো হয়নি। সো এই হোমস্টেটা সিলেরিগাঁওয়ের সব থেকে টপ পয়েন্টে যে হোমস্টেটা, মাউন্টেন ভিউ হোমস্টে, এটাতেই আমি আছি। অ্যান্ড এই যে এরম সিঁড়ি দিয়ে নেমে আসতে হয়, অ্যান্ড এটা হলো গ্রাম। পাহাড়ি এই গ্রামগুলো হেঁটে না ঘুরলে হয় না, আর তার জন্য বেরোতে হবে দিনের বেলা। কারণ যে এখানে খুব তাড়াতাড়ি হয়ে যায় অন্ধকার, আর বাস সব নিস্তব্ধ শান্ত। এই যে অফবিট গ্রামগুলো, এগুলো কিন্তু আলাদা। ওইখানে আর একজন আমার পায়ের আওয়াজ পেয়ে হালকা উঁকি মেরে তাকালো, আবার ঝিমিয়ে পড়ছে। রোদ্দুর উঠছে কিন্তু, ভগবান প্লিজ তুমি রোদ্দুর দাও, একটু দেখাও স্লিপিং বুদ্ধা প্লিজ। কোলাখামের যারা ভিডিওগুলো দেখেছেন, ওখানে জানেন আমরা গেছিলাম নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। এবার নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক যতটা ঘন, সিলেরিগাঁওয়ের এই যে জঙ্গলটা, এটা কিন্তু ওইরকম ঘন না। ইনফ্যাক্ট সেটা শুধু আমিই বলছি না, কালকে যখন আমি ওনাদের বলছিলাম যে আমরা এরকম কোলাখামে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক দিয়ে হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছি, ওনারা বলছিল বাবা তাই, ওটা কিন্তু খুব ঘন। এইটা কিন্তু জঙ্গলে চলে যাচ্ছি, এটা কিন্তু ভিউ পয়েন্টের রাস্তা না। যদিও বা ভিউ পয়েন্টে গিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, কারণ যে ক্লিয়ার না, পুরো মেঘে ঢাকা। আর যেই জায়গায় লিচ আছে না, ওই জায়গায় এই কোনা দিয়ে হাঁটা অ্যাভয়েড করবেন, মাঝখান দিয়ে হাঁটবেন। এমনিতেও এত সকালে কোনো গাড়ি আসছে না। জঙ্গল সত্যি মানুষকে ডাকে। আমরা যে সত্যি একসময় জঙ্গলে থাকতাম, আমাদের জঙ্গলের প্রতি যে টানটা তাতেই বোঝা যায়।
কি সুন্দর জঙ্গলের একটা গন্ধ, বাহ দারুণ লাগছে। এমনি জঙ্গলে একটা সুন্দর গন্ধ হয়, তার উপরে বৃষ্টির জন্য যেন আরো গন্ধটা বেশি পাচ্ছি, দারুণ লাগছে। এই দেখুন, আমি আবার জঙ্গল থেকে গ্রামের দিকে হাঁটা দেওয়া যেই শুরু করেছি, আমি দেখছি গ্রামের দিকে তো পুরো মেঘ ঢুকে যাচ্ছে। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন, যেমন কাদা ওইরকম এখানে যোগ হওয়ার খুব সম্ভাবনা। হোমস্টে থেকে আমাকে অলরেডি বলেই দিয়েছিল চেষ্টা করবেন ওদিকে না যাওয়ার, কেন বর্ষাকালে খুব যোগ হবে। তাই আর রিস্ক নিলাম না, আর হাঁটা দিলাম গ্রামের দিকে। ওই জায়গাটা দেখুন, জাস্ট মনে হচ্ছে না আমরা একটা অন্য কোথাও আছি, কোনো রূপকথার দুনিয়াতে। খুব রোদ্দুর বেরিয়েছে, দেখুন না পুরো ঝলমল করছে গ্রামটা। সিলেরিগাঁওতে এই পাইন গাছের যে জঙ্গলটা ঠিক হোমস্টেগুলোর পিছনে, এটা কিন্তু সত্যি দারুণ লাগে দেখতে, অপূর্ব লাগছে। আপনারা একবার দেখুন, রাজাদের যেমন ফোর্ট হতো না, পুরো ফোর্ট প্যালেসটাকে যেন গার্ড করতো, সিলেরিগাঁওতে মনে হয় যেন এই পাইন গাছের জঙ্গলটা, পাইন গাছগুলো পুরোপুরি যেন গ্রামটাকে প্রোটেক্ট করে রেখেছে, পুরো ঘিরে রেখেছে। ভালো লাগছে, বেশ সুন্দর। হাঁটতে হাঁটতে কি দেখছি দেখুন, পুরো স্লিপিং বুদ্ধা না, বাট তিওলচু না কি যেন ওই পিকটার নাম আমি ভিডিওতে বলে দেব। এ দেখুন দেখা যাচ্ছে, আর ওইদিকে আর একটা পিক দেখা যাচ্ছে। ওয়াও, আসলে এইটা হলো রাস্তাটা যেটা দিয়ে কালকে নিচ থেকে সিলেরিগাঁওতে এসেছি। আর জঙ্গলের দিকে যেটা যাচ্ছিলাম ওটা কিন্তু পুরো আলাদা টাইপের, ওটা এরকম বাঁধানো না। আর যেহেতু ওইটা ভিউ পয়েন্ট, তাই জন্য ওইটা আরো আমরা ওপরে যাচ্ছি, কেন আমাদের যে হোমস্টেটা ওটা হলো এমনিতেই সব থেকে ওপরে, এবার তারও ওপরে হেঁটে যাচ্ছি, মানে হলো ওইদিকে ভিউ পয়েন্ট 1.5 কিলোমিটার। বাট রাস্তার বাজে অবস্থা, মানে ওখান দিয়ে যাওয়া খুব রিস্কি হয়ে যাবে, কাদা লিচ তো হবেই হবে। আমার মনে হচ্ছে এইটাই ঠিক, আমি বাকি গ্রামটা যে ঘুরে দেখছি। বাই বাই। এই গাছটা দেখুন কি আলাদা ধরনের শেপটা, নিজে ঘুরুন, পায়ে হেঁটে হেঁটে ঘুরুন পাহাড়, তাহলেই আসল ফিলটা পাবেন। সাইটসিং ফাইটসিং যেগুলো হয় ওগুলো তো গাড়িতে চড়ে চড়েই আমরা করি, বাট পাহাড় ঘোরা যেটাকে বলে, নিজে হেঁটে হেঁটে নিজের ইচ্ছা মতন যেখানে দাঁড়াতে চান দাঁড়াবেন, যেখানে বসতে চান বসবেন, সাইডে নিজের মতন ঘুরুন পাহাড়টাকে, একদম মন দিয়ে ভালোবেসে। এই যে আমি একা একা ঘুরে বেড়াচ্ছি, আপনাদের কিভাবে বোঝাই একা ঘোরার যে স্যাটিসফ্যাকশনটা ওটা কি। আমি জানি রনিতকে অবশ্যই মিস করব, অবশ্যই মিস করছি, বাট এই একা ঘোরার ব্যাপারটা না আলাদাই একটা ইন্ডিপেন্ডেন্স আপনি ফিল করবেন। একবার লাইফে একা বেরিয়ে পড়ুন, ঘুরে আসুন, যান যেখানে ইচ্ছা আপনার করে, মন চায় ঘুরে আসুন জাস্ট। এটা কে রে? ওলে বাবা, এটা কে? কি সুন্দর গ্রামটা। এসে গেছি যেই হোমস্টেতে আমি আছি, দেখে তো মনে হচ্ছে ওখানে এখনো সবাই ঘুমাচ্ছে। যাই ওপরে যাই। রুমে এসে গেছি, জল আসছে না বাথরুমে, সো ওনাকে বললাম, উনি দেখছে কি হয়েছে ব্যাপার। সো মিনওয়াইল বাইরে থেকে ভিউ তো কিছু আসছে না অ্যাজ সাচ। এই আর এক এসে গেছে, রুমে ঢুকে যাবে। এগো এগো এগো, দেখি রুমটা বন্ধ রাখি। তো একটু আগে যখন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, জাস্ট এক সেকেন্ডের জন্য সিকিমের যেটাকে হাইয়েস্ট পিক বলে না, সিনিওলচু না কি নামটা, আমি এক্সাক্ট স্পেলিংটা দিয়ে দেবো, ওটা দেখা গেছিল। এখন আবার মেঘ পুরো ভরে গেছে। বাট এটাই বলবো, সিলেরিগাঁও কিন্তু অনেকটা নিচে আর অনেক দূরে, কিন্তু এগুলো তো ভাগ্যের ব্যাপার বল, তাই না? ওই টাকা হ্যাঁ হ্যাঁ বললো, যাই হোক একবার তো লেজ নাড়িয়ে হ্যাঁ বললো। আমি ওখান পর্যন্ত গেছিলাম, নিচে হেঁটে হেঁটে আসলাম, আবার এই দিকে গেছিলাম এই গ্রামের দিকটাতে, আর এখন দেখুন মেঘ ঢুকছে, দেখুন পুরো মেঘে এবার ঢেকে যাচ্ছে। জলটাও তো আসছে না, জলটা চলে আসলে যতক্ষণে পাহাড়টা মেঘে ঢাকা আমি ততক্ষণে ফ্রেশন আপ হয়ে যেতাম, বাট ওটা তো হচ্ছে না। দেখি কতক্ষণ লাগে। জল এসে গেছে, তো আমি হয়ে যাই ফ্রেশন আপ, যাতে আজকের যে বাকিটা জার্নি হবে ওইটা যাতে দারুণ হয়। ফ্রেশন আপ হয়ে যাই। হ্যাঁ,
ব্রেকফাস্ট করতে এসে গেছি, আলুর তরকারি আর রুটি। ওনারা আমাকে জেনে নিয়েছিল যে আমি লুচি খাবো না রুটি, এবার আমি সকাল সকাল ভাজাটা খেতে চাইছি না, আর যখন রুটির অপশন আছে তো কেন খাবো না, সো খেয়ে নিই, ব্রেকফাস্ট করে নিই, কারণ যে ড্রাইভার অলরেডি ওয়েট করছে। তাহলে খেয়ে দে চেক আউট করে আজকের জার্নিটা তাহলে শুরু করব। নামা শুরু করলাম, চেক আউট করছি। 10:07 বাজে, আমি কিন্তু বেরিয়ে গেছি, সাথে ও যাচ্ছে আমার সাথে, বিকজ ও আড়িটারে থাকে। আরে ও পাতা নেই, বাদ মে দিখাতি। ও আড়িটারে থাকে, সো ও আজকে বাড়ি চলে যাচ্ছে। এই কদিন এখানে ছিল সিলেরিগাঁওতে। তাহলে সিলেরিগাঁওয়ের ব্লগটা এখানেই এন্ড করছি। হোপ ভালো লেগেছে। অ্যান্ড এখন জার্নি কন্টিনিউ হবে আড়িটারে, আর এইটাও আপনাদের সাথে কন্টিনিউ হবে নেক্সট এপিসোডে। তার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে হবে, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে কমেন্টসে অবশ্যই জানাবেন কাদের সিলেরিগাঁও ভালো লাগলো, অ্যান্ড কারা কারা অলরেডি সিলেরিগাঁওতে থেকে গেছেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে।